11ই জুলাই 2025 কর্ণাটকের এক কোর্ট চত্বরে লোক ঠিক করছে। তারা যেন কারোর জন্য একটা ওয়েট করছে। কোনো সেলিব্রিটি ক্রিমিনাল কি সেদিন কোর্টে অ্যাপিয়ার হতে চলেছিল? খানিকক্ষণের মধ্যেই কোর্ট চত্বরে পুলিশের একটা বড় কনভয় এলো এবং সেখান থেকে একজন ব্যক্তি সে নামলো। আপাতমস্তক সে একটা কালো কাপড়ে ঢাকা এবং তার হাতে কোনো হ্যান্ডকাপ নেই। তার হাতে আছে একটা বড় কালো রঙের ব্যাগ। কোর্টে ঢোকার পর কোর্টের দরজা বন্ধ হয়ে যায়। এক জাজের সামনে সেই কালো পোশাক পরিহিত ব্যক্তি একটা ব্যাগ ওপেন করে এবং সেই ব্যাগের মধ্যে রাখা ছিল হাড় এবং একটা মানুষের খুলি, যেটা দেখে জজ সাহেব নিজেই ভয় পেয়ে যায়। এরপর সেই কালো পোশাক আবৃত মানুষটা বলতে শুরু করে যে আমি 1995 থেকে 2014 পর্যন্ত একাধিক জায়গাতে শতাধিক মানুষকে গুম করেছি, তাদেরকে পুঁতে দিয়েছি, তাদেরকে জ্বালিয়েছি। সালটা ছিল 2003। মণিপাল ইউনিভার্সিটিতে MBBS পড়ছিল অনন্যা ভট্ট। এই অনন্যা ভট্টের মা, যার নাম হচ্ছে সুজাতা, সে কলকাতায় CBI দপ্তরে স্টেনোগ্রাফারের চাকরি করত। ছুটির দিনে সে এবং তার 3-4 বন্ধু মিলে কর্ণাটকের একটা ফেমাস টেম্পল টাউনে যায়, যেখানে একাধিক ধর্মের একাধিক মন্দির আছে এবং সেইখানে প্রচুর মানুষ ঘুরতে যায়, তীর্থ করতে যায়। তো অনন্যা এবং তার বন্ধুরা ওখানেই গেছিল, কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে অনন্যাকে তারা হারিয়ে ফেলে। অনন্যাকে অনেক খোঁজাখুঁজি করার চেষ্টা করে, কিন্তু তারা না পেরে তারা ইউনিভার্সিটিতে ফেরত এসে তাদের হোস্টেলের যে ইনচার্জ আছে তাকে এই পুরো ব্যাপারটা বলে। হোস্টেলের ইনচার্জ ইনস্ট্যান্ট সুজাতা, যে কলকাতায় চাকরি করে CBI দপ্তরে, তাকে ফোন করে এবং পুরো ব্যাপারটা জানায়। এবং দিনের দিন সুজাতা কলকাতা থেকে সোজা চলে আসে এই কর্ণাটকে। পুরো ব্যাপারটা শোনার পর সেই টেম্পল টাউনে সে গিয়ে সমস্ত জায়গায় খোঁজ খবর নিতে থাকে। সে পুলিশের কাছে যায়, কিন্তু পুলিশ তাকে এক ফোঁটাও হেল্প করে না। সে হেল্পলেস হয়ে ওই সমস্ত মন্দিরের আশেপাশে নানান মানুষকে জিজ্ঞাসা করাতে সে কিছু ইম্পর্টেন্ট ডিটেল পায়। কিন্তু যখনই সে তার হোটেলের দিকে যাচ্ছিল, ঠিক এক্স্যাক্ট দ্যাট দ্য মোমেন্ট তাকে কেউ বা কারা কিডন্যাপ করে নেয়। তারপর তার সাথে কি হয়েছিল সে নিজেও জানে না। 3 মাস পর হসপিটালের বেডে তার চোখ খোলে। ডাক্তার নার্সরা বলে যে তোমাকে রাস্তার পাশে পাওয়া গেছিল অজ্ঞান অবস্থায়। হসপিটালে যখন নিয়ে আসা হয় তখন অলরেডি তুমি কোমাতে চলে গেছো। এবং এই সমস্ত কিছু সুজাতার সাথে ঘটার পর সুজাতা ডিসাইড করে যে সে কলকাতাতে ফেরত আসবে এবং লড়াইটা কন্টিনিউ করবে। 2003 থেকে 2025 চলে এসেছে, 22 বছর কেটে গেছে। সুজাতা তার মেয়ে অনন্যাকে আর খুঁজে পায়নি। এই কেসটা ফাইলের তলায় চেপে গেছে, স্টিল আনসলভড। এরপর আসে 2012 সাল। এক সুন্দর সকালে সৌজন্যা বলে একটা মেয়ে, সে তার কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। তার কলেজে সেদিন একটা এক্সাম ছিল। সেই এক্সাম দিয়ে সে যখন বাড়ি ফিরে তার বাস স্ট্যান্ডে নামে, বাস স্ট্যান্ড থেকে বাড়ি যাওয়ার রাস্তাতে তার মামার সাথে দেখা হয়, কথাও হয়, কিন্তু এরপরে সে আর বাড়ি ফেরেনি। সন্ধ্যা হলে সৌজন্যার মা বাবা যখন চিন্তা করে, তখন তারা গ্রামের সমস্ত মানুষদেরকে নিয়ে সারা গ্রাম খোঁজাখুঁজি করে, পুলিশের কাছে যায়। পুলিশ কোনো হেল্প করেনি। কিন্তু পরের দিন ঠিক দুপুরবেলা 12:30টার সময় সৌজন্যার বডি নেত্রাবতী রিভারের একটা পাড়ে গাছে হাত বাঁধা অবস্থায় পাওয়া যায়। তার শরীরে কোনো পোশাক ছিল না, তার বই খাতার ব্যাগটাও এই পাশেই রাখা ছিল। তার সাথে কুকর্ম হয়েছিল এটা দেখেই বোঝা যাচ্ছে, এবং ময়না তদন্তের রিপোর্টে এটা বেরিয়ে আসে যে তার সাথে একজন না একাধিক মানুষ কুকর্ম করেছে এবং প্রমাণ লোপাটের জন্য তার পার্টে ইনসার্ট করে দেওয়া হয়েছিল। এবং এই কেসে পুলিশ তদন্ত করার পর ওইখানকালেই এক লোকাল, যার মাইন্ডের অবস্থা খুব একটা ঠিক নেই, এরকম এক ব্যক্তি যার নাম হচ্ছে সন্তোষ রাও, তাকে অ্যারেস্ট করা হয়। কিন্তু তদন্তে সেইভাবে কোনো প্রমাণ পুলিশ জোগাড় করতে পারছিল না।
সৌজন্যার মা বাবা বারবার বলছিল এতে অনেক বড় লোক জড়িত আছে, তাদেরকে আড়াল করতেই সন্তোষকে ফাঁসানো হয়েছে। এবং সৌজন্যার মা বাবার কথাটা কিছুটা হলেও ঠিক হয়ে যায় 2023 সালে। প্রমাণের অভাবে এই সন্তোষকে কোর্ট ছেড়ে দিতে বাধ্য হয়। সৌজন্যার কেস 2012 সালে ঘটেছিল। 13 বছর কেটে যাওয়ার পরেও এই কেসটা স্টিল আনসলভড। এবার চলে আসে 11ই জুলাই 2025। সেদিন কোর্টে আসে একটা পুরো কালো পোশাক পরিহিত মানুষ। তাকে দেখে মনে হচ্ছে যেন ভারতের সবথেকে বড় একটা ক্রিমিনাল। সে গিয়ে কোর্টে যখন বলে যে আমি 100+ লাশকে পুঁতেছি এই নেত্রাবতী নদীর পাড়েই, আমি সেই সমস্ত জায়গা দেখাতে পারি এবং এই কাজটা আমি করেছি, কিন্তু আমাকে দিয়ে জোর করে করানো হয়েছে। সে পুলিশের কাছে একটা রিপোর্ট দেয়, কোর্টে একটা রিপোর্ট দেয়, তার অনেক প্রমাণ সেখানে রাখে এবং সেই প্রমাণ, সেই রিপোর্টে কিছু এমন ডেটা বেরিয়ে আসে আপনাদের শোনা বা জানা দরকার। এবং সেই রিপোর্টটা এতটাই ভয়ঙ্কর, আমি জানি না আপনারা শুনতে পারবেন কিনা। আমার নাম মিস্টার এক্স। আমি পরিচ্ছন্নতা কর্মী হিসাবে 1995 সালে একটা মন্দিরের সাথে যুক্ত হই। আমার দায়িত্ব ছিল মন্দির থেকে 3 কিলোমিটার দূরে যে নেত্রাবতী নদী বয়ে চলেছে, এখানে যেসব ঘাট আছে সেই ঘাটগুলো পরিষ্কার রাখা। আমিও ভাবি যে আমি একটা পুণ্য কাজে যুক্ত হয়েছি, ভগবান আমার ভালো করবে, আমার ফ্যামিলিরও ভালো করবে। কাজের প্রথম দিন থেকেই আমি একটা জিনিস ভালো মতন করে লক্ষ্য করি যে এই নেত্রাবতী নদীতে মাঝে মাঝেই অনেক লাশ ভেসে আসে। প্রথম ওই লাশগুলোকে আমি খুবই ইগনোর করতাম, ভাবতাম যে কোনো ব্যক্তি হয়তো জলে নেমেছে, জলে ডুবে গেছে, বা অন্য কোথাও মারা গেছে, এখানে ভাসতে ভাসতে চলে এসেছে। তো এই নানান কারণে ইগনোর করতে করতে 1998 সাল চলে আসে এবং এই সময়ের মধ্যে আমি একটা জিনিস ভালো করে লক্ষ্য করেছি। নেত্রাবতী নদীতে যতগুলো লাশ দেখেছি আমি, তার মধ্যে বেশিরভাগ লাশই ছিল নারীদের। কিন্তু এই যে নারীর লাশগুলো আছে, সেই নারী লাশের বেশিরভাগ সময়ই পার্টে আঘাত আছে, তার ফেস নষ্ট করে দেওয়া হয়েছে, তাদের যে আন্ডার গার্মেন্টস আছে সেইগুলোও না ঠিকঠাক নেই। তো এই জায়গা থেকে আমার কোথাও একটা সন্দেহ হতে থাকে এবং এই সন্দেহ যখন আমি মনের মধ্যে পুষছি এবং এর উত্তর যখন আমি খুঁজছি, দ্যাট এক্স্যাক্ট 1998 এক সন্ধ্যেবেলায় আমার সুপারভাইজার আমাকে ডেকে বলে যে তোমাকে একটা কাজ করতে হবে, গুম করার। আমাকে একটা বডি ধরিয়ে দেওয়া হয় এবং সেই বডিটা নেত্রাবতী নদীর পাশে নিয়ে কোথাও একটা পুঁতে রাখতে বলা হয়। আমি এইটা শুনে অবাক হয়ে যাই। আমি কাজটা করতে রিফিউজ করি। সুপারভাইজার এবং তার টিমের বেশ কয়েকজন মেম্বার আমাকে প্রচণ্ড মারে। আমি মৃতপ্রায় অবস্থায় এই পাপ কর্মটা করতে রাজি হই। আমি ভাবি এইটা হয়তো প্রথমবার আর এটাই হয়তো শেষবার, কিন্তু আমার ধারণাটা 100% ভুল ছিল। এরপর থেকে নেক্সট 16 বছর প্রত্যেক সপ্তাহে আমি একটা কি দুটো বডি এইভাবে হয় নেত্রাবতী নদীর পাড়ে নয়তো অন্য কোনো জায়গায় নষ্ট করেছি বা গুম করেছি। যতগুলো বডি আমাকে এইভাবে ডিসপোজ করতে দেওয়া হতো, বেশিরভাগই বডি ছিল কোনো না কোনো নারীর, এবং এই নারীদের জামা কাপড় ঠিকঠাক থাকতো না, তাদের ফেস নষ্ট করে দেওয়া হতো, তাদের সঙ্গে একাধিক আঘাত থাকতো এবং আমি ক্লিয়ারলি দেখে বুঝতে পারতাম যে এদের সাথে কি করা হয়েছে। এই রকম একাধিক বডি যখন আমি ডিসপোজ করছি, আমার এর মধ্যে দুটো বডির কথা খুব ভালো করে মনে আছে। সেটা হচ্ছে একটা কলেজের মেয়ের, যার সাথে দুষ্কর্ম করা হয়েছিল, যার শরীরে কোনো কাপড় ছিল না, একাধিক আঘাত ছিল, যার ফেসটা নষ্ট হয়ে গেছিল, তার গায়ে নানান পোড়া চিহ্নের দাগ ছিল। সেই বডিটা একটা পেপারে মুড়িয়ে মমি করে আমাকে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল নেত্রাবতীর পাড়ে গিয়ে এটাকে জ্বালিয়ে দাও যাতে কোনো প্রমাণ না পাওয়া যায়। আর
আর একটা ঘটনা হচ্ছে, আমাকে একবার আমার সুপারভাইজার বলে যে একটা পেট্রোল পাম্প আছে নিয়ারেস্ট এরিয়াতে, তুমি সেখানে চলে যাও। আমি সেখানে গেলে একটা গাড়ির মধ্যে একটা নারী দেহ দেখতে পাই। তার সাথে তার স্কুল ব্যাগ ছিল, পরনে কোনো জামা কাপড় ছিল না, প্রচণ্ডই গুরুতর আঘাত ছিল, রক্তপাত হচ্ছিল এবং এই নারীর বয়স মোটেও খুব একটা বেশি ছিল না, বলতে পারেন 18 থেকে অনেকটাই কম ছিল। এবং এই দুটো ঘটনা আমার হৃদয় যখন কাঁপিয়ে দিয়েছে, কিন্তু আমি কিছু করতে পারছি না। এই সাফারিং সেটা মেনে নিয়ে সালটা চলে আসে 2014। হঠাৎই একদিন আমি যখন কাজে ছিলাম, আমার কাছে একটা খবর আসে যে আমার এক আত্মীয়ের মেয়ে, তাকে পাওয়া যাচ্ছে না বেশ খানিকক্ষণ ধরে। আমি সঙ্গে সঙ্গে সেখানে যাই, তাকে খোঁজার চেষ্টা করি। মনে মনে কোথাও না কোথাও আমার একটা কুডাক ডাকছিল। আমি কিছুক্ষণ পর কাজে আবার ফেরত আসি এবং তার ঠিক 3 দিন পর আমাকে একটা নারী বডি দেওয়া হয়। আমি যখন তার ফেসটা খুলে দেখি, তখন দেখি যে সেটা আমার আত্মীয়ের সেই হারিয়ে যাওয়া মেয়ে। তার অন্তর্বাসগুলো গায়েব, তার মারাত্মক ইনজুরি রয়েছে। তো সেই হিসাবে আমি বুঝতে পারি কি হয়েছে। আমি তাকে গুম করি এবং ওই নেত্রাবতীর পাড়ে একটা জায়গাতে আমি তাকে জ্বালিয়ে নষ্ট করি। ফিরে আসি, এবার বুঝতে পারি এরা আজকাল পরশু এটা জানতে পারবে যে এই যে নারী দেহটা যেটা আমি ডিসপোজ করেছি, সেটা আমার এক আত্মীয়ের। আমি যদি বাইরে মুখ খুলে দিই, এই বিপদটা বুঝতে পেরে তারা আমাকে এবং আমার ফ্যামিলিকে যে কোনো সময় মেরে ফেলতে পারে। 2015-র একদম প্রথম দিকে আমি একদিন সকালবেলা ডিসাইড করি যে এখানে আর থাকা যাবে না, আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে। আমি আমার লুক, ড্রেস সমস্ত কিছু চেঞ্জ করে আমার পুরো পরিবারের সাথে পার্শ্ববর্তী এক রাজ্যে পুরোপুরি একটা আলাদা আইডেন্টিটিতে থাকতে শুরু করি। 2015 থেকে 2025 আমি একটা রাতও ঘুমাতে পারিনি। প্রত্যেকটা রাত্রেবেলা ওই নারীদের মুখগুলো মনে পড়ত। ততদিনে নিউজ পেপারে কম বেশি দেখেছি যে একাধিক হিন্দুবাদী সংগঠন, একাধিক হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন, তারা এই ব্যাপারটা নিয়ে প্রোটেস্ট করেছে যে লাস্ট 20 বছরে ওই টেম্পল টাউন থেকে একাধিক নারী উধাও হয়ে গেছে, তাদের কোনো খোঁজ খবরই পাওয়া যায়নি। কিছু কিছু তো মৃতদেহ এদিক সেদিক পাওয়াও গেছে, কিন্তু সেই কেসগুলো আনসলভড। তো আমি ভাবি যে এইভাবে আমি মরতে পারবো না। বেঁচে থেকে যে পাপটা করেছি সেটা বেঁচে থাকতেই আমি শোধরাবো। আমি আবার সেই টেম্পল টাউনে যাই, গিয়ে এইবার আমার করার ছিল একটা অ্যাডভেঞ্চার। সেই জায়গাগুলোতে যাই যেখানে যেখানে আমি বডিগুলোকে ডিসপোজ করতাম। মাটি খুঁড়ে একাধিক জায়গা থেকে হাড় গোড় মাথার খুলি বার করেছি, তার ভিডিও ফটো আমি বানিয়েছি। বানানোর পর আমি এক আইনজীবীর সাথে যোগাযোগ করি। সেই আইনজীবী আমাকে বলে যে তুমি যদি ডাইরেক্ট থানাতে গিয়ে এই প্রমাণগুলো দেখাও তাহলে তোমার লাইফের প্রবলেম হতে পারে, তুমি ডাইরেক্ট কোর্টে যাও। তাই জজ সাহেব, আমি কোর্টের সামনে এই সমস্ত জিনিস জবানবন্দি দিয়ে বললাম। আমি সেই সমস্ত জায়গা দেখাতে রাজি আছি যেখানে যেখানে আমি বডি ডিসপোজ করেছি। আমি যেখানে যেখানে বডিগুলো ডিসপোজ করেছি তার বিশদ বিবরণে লিখে সুপ্রিম কোর্টের এক লয়ারের কাছে পাঠিয়ে দিয়েছি। আমাকে যদি আইনের মাধ্যমে সুরক্ষা দেওয়া হয় এবং আমার ফ্যামিলিকেও সুরক্ষা দেওয়া হয়, তাহলে আমি সেই সমস্ত জায়গা আপনাদেরকে দেখাতে পারি। 11ই জুলাই সেই মিস্টার এক্স কোর্টের সামনে যখন এই কথাগুলো বলে, তখন কোর্ট এই কথাগুলো শুনে বিশ্বাসই করতে পারছিল না যে ভারতে এই রকম একটা কেস আবার স্বাধীন ভারতে হতে পারে। এই যে কেসটা আছে, এই কেসটা আমি বারবার বলছি একটা টেম্পল টাউনে ঘটেছে, যেটা কিনা কর্ণাটকে। হ্যাঁ, আমি আজকেও সেই শহরের নাম নেব না, তবে সেই শহরের যে মন্দিরটাকে বারবার অ্যাকিউজ করা হচ্ছে, সেই মন্দিরটা এমন একটা মন্দির যেখানে হিন্দু দেবতা তো আছে, তার সাথে সাথে অষ্টম
মন্দির। এই মন্দিরের পূজা পাঠের দায়িত্বে আছে হিন্দু ব্রাহ্মণ। আর এই যে মন্দির আছে, তার যে ট্রাস্টি আছে, তার যে সেবায়েত আছে, তার যে রক্ষণাবেক্ষণ আছে, এই সমস্ত কমিটি যারা পরিচালনা করে তারা একটা অন্য রিলিজিয়ান থেকে বিলং করে। সেই রিলিজিয়ানের নাম আমি ইচ্ছা করেই নিচ্ছি না। আমি ধর্ম নিয়ে কোনো রকম কোনো বিবাদ করতে চাই না। আমি এই ঘটনাটাও বলতাম না, শুধুমাত্র বললাম কিছু নিউজ মিডিয়াতে একটা জিনিস দেখে। সেটা হচ্ছে কি, তারা কিছুটা হেডলাইন এমন করেছে, মন্দিরের নিচে শত 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 লাশ পাওয়া গেছে ভারতে। দেখেই আমি অবাক হয়ে গেলাম। এই যে বডিগুলো, যেগুলোকে বলা হচ্ছে এই মিস্টার এক্স নেত্রাবতী নদীর পাড়ে ডিসপোজ করেছিল, ওই নেত্রাবতী নদীর কোনো এক পাড় থেকে সোজা যদি আমি মন্দিরের উদ্দেশ্যে রওনা দিই, তাহলে আমাকে 3.5 কিলোমিটার হাঁটতে হবে। তাহলে মন্দিরের নিচে কি করে শত শত লাশ পাওয়া যায়? আর সবথেকে অদ্ভুত কথা জানেন কি, এই মন্দিরটা নিয়ার অ্যাবাউট 800 বছর পুরনো। তাহলে এই যে জিনিসগুলো কিছু নিউজ মিডিয়া বলছে, সেটা প্রচণ্ডভাবেই ভুল এবং কোনো একটা ধর্মকে নিচু দেখানোর জন্য বলা হচ্ছে। তো এই কারণে এই ঘটনার মাঝে আমি এই ঘটনাটা মেনশন করলাম। এবার তারপরে আপনিও বলবেন যে হিন্দু মন্দিরের পাশে আর একটা অন্য ধর্মের মন্দির থাকতে পারে, এটা কি সম্ভব? আমি বলবো ভারতে অবশ্যই সম্ভব। ভারতে লাস্ট 2000 বছর ধরে এরকম একাধিক মন্দির পাওয়া গেছে, যেখানে জৈন রিলিজিয়ানের মন্দির আছে, বুদ্ধিস্ট মন্দির আছে, তার সাথে সাথে হিন্দুদের একাধিক মন্দির আছে। আমাদের একাধিক রাজা একসময় এনসিয়েন্ট ভারতে ছিল, আবার কট্টর হিন্দু, ছেলে হাফ হিন্দু হাফ বুদ্ধিস্ট, আর ছেলে আবার পুরোপুরি জৈন হয়ে একদম সন্ন্যাসী হয়ে চলে গেছে। এই রকম একাধিক প্রমাণ আছে। আর মন্দির এরকম দেখতে চান, তাহলে বলছি একবার ইলোরা চলে যান, ওখানে জৈন বুদ্ধিস্ট হিন্দু সবারই মন্দির আছে একই কমপ্লেক্সে। নেপালের মুক্তিনাথ মন্দিরে চলে যান, দেখবেন যে শিব ঠাকুরের মন্দিরের পাশেই কিভাবে বুদ্ধিস্টদেরও একটা প্যাগোডা আছে। তো এই রকম জিনিসটা ভারতে খুবই স্বাভাবিক। এবং ঘটনায় এবার ফিরি। 2 জুলাই 2025 কোর্টে সাক্ষ্য দেওয়ার জাস্ট 2 দিন পর মিস্টার এক্স এবং তার আইনজীবী একটা জায়গায় দাঁড়িয়ে আছে। পুলিশকে সিক্রেটলি খবর দেওয়া হয়েছে যে আমরা একটা এমন জায়গাতে দাঁড়িয়ে আছি যেখানে অনেকগুলো বডি ডিসপোজ করেছিল এই মিস্টার এক্স। কিন্তু অদ্ভুতভাবে তারা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেও পুলিশ সেইখানে যায়নি। পুলিশের সামনে মিস্টার এক্স যে জবানবন্দি দিয়েছিল সেটা কেউ বা কারা ইউটিউবে আপলোড করে দেয় এবং সেই ভিডিওটা 11 ঘন্টা ইউটিউবে ছিল। এতে মিস্টার এক্সের লাইফের থ্রেট হতে পারত। মিস্টার এক্স কোর্টে এসেছে। এই ঘটনাটা জানাজানি হতেই লাস্ট 20 বছরে যত নারী ওই টেম্পল টাউন এবং তার আশেপাশের জায়গা থেকে গায়েব হয়েছে, তাদের মা বাবারা আশা করছে অন্তত শেষমেশ তাদের মেয়েদের শরীরটা তারা অন্তত পাবে এবং তাদের অন্ত্যেষ্টি তারা করতে পারবে। এই কারণে থানাতে একাধিক কমপ্লেন জমা পড়তে থাকে। কর্ণাটক সরকারের উপর মারাত্মকভাবে চাপ আসতে থাকে এবং কর্ণাটক সরকার বাধ্য হয়ে কর্ণাটকের টপ 10 জন পুলিশ অফিসারকে দিয়ে একটা এসআইটি গঠন করে। তারা শুধুমাত্র এই কেসটাই দেখবে। তারা মিস্টার এক্সের কথা মতন সমস্ত সেই ডিসপোজাল এরিয়াগুলোতে যাবে, এক এক করে বডি উদ্ধার হবে, তাদের ময়না তদন্ত হবে এবং সেই কাজে অগ্রগতি কতটা হয়েছে সেইটা নিয়ে আমি বেশ সন্দিহান ছিলাম এবং আদতেও হবে কি না কোনো কিছু সেটা নিয়ে সন্দিহান ছিলাম। এই কারণে আমি এই ঘটনাটা অনেক দিন জানার পরেও আমি বানাতে চাইনি, চেয়েছিলাম আরও একটু প্রমাণ চাই। 28শে জুলাই শ্রাবণের 2য় সোমবার ছিল। সেই মিস্টার এক্স পুলিশের সাথে 15টা এমন জায়গায় যায় যেখানে সে বডি ডিসপোজ করেছিল। তার মধ্যে কিছু জায়গা আছে যেটা নেত্রাবতী তীরের পাড়ে ছিল, কিছু এরিয়া ছিল নেত্রাবতী নদী পার করে একটা পেট্রোল পাম্প আছে তার পাশে, এবং আরও কিছু এরিয়া ছিল নেত্রাবতী নদীর ঠিক উল্টো দিকে যে হাইওয়ে গেছে সেই দিকে।
কিছু লিক খবরের মাধ্যমে জানা গেছে যে পুলিশ বেসিকভাবে অন্তত এটুক বুঝতে পেরেছে মিস্টার এক্স যেসব জায়গায় বডি আছে বলছে সেই সমস্ত জায়গায় কম বেশি বডি আছে, কিন্তু কতগুলো আছে এবং সেইটার কতটা প্রমাণ ওখানে এখনও অবশিষ্ট আছে সেটা তদন্তের পরেই আমরা জানতে পারবো। আমার একটা বড় জিনিস সন্দেহ হচ্ছিল, যেহেতু মিস্টার এক্সের পুরো জবানবন্দির একটা বড় অংশ ইউটিউবে এবং নানান জায়গায় ছড়িয়ে গেছে, সেহেতু যারা এই ক্রাইমটা করেছে, যাদের উপর এই ক্রাইমটা সে বলে অভিযোগ করা হচ্ছে, যারা ওই স্পেশাল মন্দিরের সেবায়েত তো ছিল বা তাদের আত্মীয় ছিল, এটা কিন্তু অভিযোগের কথা বলছি, হ্যাঁ যদি প্রমাণগুলো লোপাট করে দেয় তো এই ক্ষেত্রে একটা সন্দেহ ছিল, কিন্তু জানি না ইন ফিউচার কী হবে। মিস্টার এক্স তার কি সাজা হবে? যেহেতু সে কাউকে মারেনি কিন্তু প্রমাণ লোপাটে সাহায্য করেছে, তাও 100+ লাশ, সত্যি সত্যি যদি 100+ লাশ পুলিশ খুঁজে পায় তাহলে মিস্টার এক্স তাকে কিন্তু প্রথমে তো জেলে যেতে হবে, কিন্তু পরবর্তী সময় সে যদি রাজসাক্ষী হয়ে যায় তাহলে হয়তো তার সাজাটা অনেকটা কম হয়ে যাবে। তো এই ক্ষেত্রে কি হয় ইন নেক্সটে সেটা দেখার আছে। এবং এই ঘটনাতে আমি যে সৌজন্যার কেস বললাম যেটা 2012 সালে হয়েছিল, সেটা নিয়ে আমি একটা ডিটেল ভিডিও মাস 2 আগে বানিয়েছিলাম, আপনারা সেই ভিডিওটাও দেখতে পারেন বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং বাট স্যাড ক্রুয়েল ট্রু ক্রাইম স্টোরি। এইরকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের ঘটনা যদি আপনাদের প্রভাবিত করে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ, আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।